সবার মধ্যে এনার্জি আছে? আচ্ছা, আজকে আমরা লেসন 7 করব, এ কিংস টেল। টেল মানে কি? গল্প। তাহলে একটা রাজার গল্প। গল্প মানে তো আমরা ছোটবেলা থেকে এটাই শুনতাম যে এক যে ছিল রাজা, তাহলে একজন রাজার গল্প। আচ্ছা, কোন রাজা? দেখো তোমাদের টেক্সট বইয়ের এই প্রথম 3টে লাইনে কিন্তু সেই রাজা সম্বন্ধে লেখা আছে, যে রাজা সম্বন্ধে আজকে আমরা জানতে চলেছি। দেখো, কিং আর্থার ওয়াজ আ কাইন্ড অফ দ্য ব্রিটেন সেভারেল হান্ড্রেড অফ ইয়ার্স এগো। তাহলে কিং আর্থারকে নিয়ে এখানে গল্প। তাহলে আর্থার নামের একজন রাজা ছিল। কোথাকার রাজা? ইংল্যান্ডের রাজা ছিল, ঠিক আছে, যেটাকে ব্রিটনস বলা হচ্ছে। এবং সেভারেল হান্ড্রেড অফ ইয়ার্স, সেভারেল মানে অনেক, অনেক নয়, মানে বেশ কিছু, যেটাকে বলা হয় কিছু। তাহলে বেশ কিছু মানে এখানে বলতে আছে কয়েকশো বছর, ঠিক আছে, মানে কয়েকশো বছর আগে ব্রিটেনের একজন ফেমাস রাজা ছিল, তার নাম হচ্ছে কিং আর্থার, ঠিক আছে। তো হি ওয়াজ আ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। তিনি ছিলেন ভীষণ পপুলার এবং সাহসী, মানে তাকে সবাই চিনত এবং তার মধ্যে ভীষণ পরিমাণে সাহস ছিল। দেয়ার আর মেনি লেজেন্ডস অ্যাবাউট হিম। তাকে নিয়ে মানে বহু কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল, তাকে নিয়ে বহু লেখালেখিও হয়েছিল, মানে খুব ফেমাস একজন রাজা ছিল। দ্য ফলোয়িং টেল ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম দ্য এনসিয়েন্ট আর্থারিয়ান লেজেন্ডস। তো এই আমাদের আজকের টেক্সটটা কিন্তু এই অ্যাডাপ্ট করা হয়েছে এনসিয়েন্ট আর্থারিয়ান লেজেন্ডস থেকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের একটু মানে পেছন দিকের অংশটা একটু পড়লাম। এবার আমি পুরো গল্পের, পুরো টেক্সটের কি বিষয়বস্তু আমি ছোট্ট করে বিষয় সংক্ষেপটা বলছি, তারপরে পুরো লাইন ধরে ধরে, ওয়ার্ড ধরে ধরে সমস্তটা বলবো। আচ্ছা, আমরা যে ওপরে 2-3টে লাইন পড়লাম, সেখানে কি পেলাম? একজন রাজা, তার নাম হচ্ছে আর্থার, ঠিক আছে। সে খুব ভালো একজন রাজা ছিল, কিন্তু এখানে আগে জানতে হবে যে তার আগের ঘটনা, মানে সে ছিল রাজারই সন্তান। তাহলে তার আগে যে তার যে বাবা আর কি রাজা ছিল, তার বাবার নাম হচ্ছে ইউথার পেনড্রাগন। এই আর্থার হচ্ছে ইউথার পেনড্রাগনের কি সন্তান। তো ইউথার পেনড্রাগন যখন এই আর্থারকে জন্ম দেয়, মানে সে এবং তার যে রানী দুজন মিলে যে আর্থার পেনড্রাগনকে যে জন্ম দেয়, আর্থার পেনড্রাগন কি বলছি, এই আমাদের কিং আর্থারকে যে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরই রাজা রানী দুজনই মারা যায়। মানে জন্ম দেওয়ার সাথে সাথেই রাজা রানী দুজন মারা যায়। কার কথা বলছি? আর্থারের বাবা মার কথা বলছি। আর্থারের বাবা মা, বাবার নাম হচ্ছে ইউথার পেনড্রাগন। তাহলে ইউথার পেনড্রাগন এবং তার রানী দুজন মিলে যে আমাদের রাজা কিং আর্থারকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরই দুজনেই মারা যায়। এবার দুজন মারা যায় এবং আমাদের রাজা তো ছোট, তাহলে ছোট, তাকে তো কেউ রাজা করা যাবে নাকি? যাবে না তো। এবং একটা রাজা মারা গেলে কি হয়, তার যদি সঠিক উত্তরাধিকার না থাকে, আশেপাশে সবাই চেষ্টা করে ওই রাজ্যটাকে দখল করতে হবে, সিংহাসনটা সবাই ক্যাপচার করা, মানে আর রাজার পরিবারেরই বিভিন্ন লোক থাকে যারা চায়, মানে রাজার পরিবার, রাজার সাম্রাজ্যের বা রাজার মানে সাথে যে সমস্ত নিচু স্তরের লোক যারা রাজার বিভিন্ন দায়িত্ব পালন করছিল, ঠিক আছে, তারা সবাই চেষ্টা করে রাজ্যটাকে দখল করা, যে এই সুযোগ। তাহলে তারাও কি, তাদের মধ্যেও কোনো ঠিক হয় না যে কে রাজ্য দখল করবে, মানে কে রাজ্য শাসন করবে। তারাও মানে সবাই চায় রাজ্য শাসন করতে, আর তখনই হয় একদম অরাজ্যকতা, চারিদিকে উল্টোপাল্টা। মানে দেশটা খুব সুন্দর শাসন হচ্ছিল, ইউথার পেনড্রাগন যখন শাসন করছিল একদম দারুণভাবে, প্রজারা একদম সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে দিন কাটাচ্ছিল। যখনই রাজা এবং রানী মারা গেল, তখন চারিদিকে অরাজকতা সৃষ্টি হয়ে গেল, সবাই দখল করার জন্য চেষ্টা করছে। তখন আমাদের ইউথার পেনড্রাগনের দুজন বিশ্বস্ত লোক ছিলেন, সেই দুজন এই সদ্যজাত যে বাচ্চাটা, তাকে একজন প্রজার কাছে দিয়ে আসেন এবং প্রজাকে বলেন যে এই বাচ্চাটাকে মানুষ করতে হবে ভালোভাবে, একদম নিজের সন্তানের মতো করে। তো সেই মানে যে প্রজার কাছে দেয়, সেই প্রজাও খুব মানে ইউথার পেনড্রাগনের খুব বিশ্বস্ত ছিল। তো সেই প্রজা সুন্দরভাবে তাকে মানুষ করে বড় করে, এবং সে পরবর্তীকালে 18 বছর বয়সের পর সে আবার রাজা হয়ে এলাকায় ফিরে আসে এবং সে রাজ্য শাসন করে। তো এই হচ্ছে আমাদের গল্প। তো আমি যেটা বললাম সেটা একটু এডিটেড ছোট্ট করে বললাম, ইনকমপ্লিট বললাম, পুরো কমপ্লিট করলাম না এই কারণে, কারণ পুরো কমপ্লিট করলে আমরা ইন্টারেস্ট হারিয়ে ফেলবো। জাস্ট আমি কিভাবে জিনিসটা শুরু হচ্ছে সেইটা বললাম। মানে আমাদের এই গল্পটা শুরুই হবে হচ্ছে রাজা রানী খুব সুন্দর করে, মানে রাজা ইউথার পেনড্রাগন খুব দারুণভাবে তার রাজ্যটা শাসন করছে, তাদের ছেলে সন্তানের জন্ম হলো, তারপরেই দুজন মারা গেল এবং প্রজারা খুব দুঃখের মধ্যে দিন কাটানো শুরু করলো, ঠিক আছে। এর মধ্যে দিয়ে পুরো গল্পটা শুরু হলো এবং দেখি লাস্টে কি হয়, ঠিক আছে। পুরো টেক্সটটা আমরা ভালো মতো বুঝবো, যেটুকু আমি বললাম সেটুকু একটু আইডিয়া হচ্ছে তো কাহিনীটা কি হতে পারে, ঠিক আছে। এবার আমরা টেক্সটটা শুরু করি।
দেখো আমি শুরুতেই যে ছবি তোমাদের সামনে রেখেছি, দেখো এই যে রাজার দুজন বিশ্বস্ত, ইউথার পেনড্রাগনের দুজন বিশ্বস্ত মানে নাইট যাদের বলে, ওই ওই রাজাদের মানে ইংল্যান্ডের রাজাদের সাথে যারা আরও হেল্প করতো রাজ্য শাসনে তাদেরকে নাইট বলা হতো, যোদ্ধা টাইপের তারা ছিল। তো এইরকম দুজন নাইট এই ছোট্ট বাচ্চাটাকে, এই বাচ্চাটাই হচ্ছে আর্থার, ঠিক আছে। তা ইউথার পেনড্রাগন তো মারা গেছে, তার বাচ্চাকে নিয়ে এই একজন প্রজার কাছে দিতে এসছে যে খুব সুন্দর করে একে মানুষ করতে হবে, কারণ একে সবাই মেরে ফেলার চেষ্টা করছিল চারিদিক থেকে, যে বাচ্চাটাকে পেলে মেরে ফেললে তো আর কেউ মানে অধিকার বলতে পারবে না, ঠিক আছে। এবং তারপরে বাচ্চাটাই যে বড় হয়, দিয়ে আমরা দেখতে পাই যে একটা তলোয়ার তুলছে। কি জিনিস, জিনিসটা আমরা টেক্সটের মধ্যে দিয়ে বুঝি। মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, কয়েকশো বছর আগে, মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, কিছু মানে কয়েকশো বছর আগের কথা। ইংল্যান্ড ওয়াজ রুলড বাই আ কিং কল্ড ইউথার পেনড্রাগন। রাজাদের গল্প তো এরকমভাবে শুরু হতো যে কয়েকশো বছর আগে, ঠিক আছে, আগের কথা। ইংল্যান্ড ওয়াজ রুলড, ইংল্যান্ড শাসিত হতো, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েস। ইংল্যান্ড কাউকে শাসন করতো না, ইংল্যান্ড শাসিত হতো কার দ্বারা? বাই আ কিং, একজন রাজার দ্বারা। রাজার নাম কি? কল্ড ইউথার পেনড্রাগন। আচ্ছা, দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান। কি বলা হচ্ছে? দ্য কিং, রাজা, হু ওয়াজ ফ্রেন্ড, একদম বন্ধুর মতো ছিল, অ্যান্ড প্রোটেক্টর, এবং রক্ষাকর্তা ছিল। কাদের 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 সাথে বন্ধুত্বপূর্ণ ছিল, কাদের রক্ষাকর্তা ছিল? টু অল হিজ পিপল, তার সমস্ত লোকজনদের, মানে সব প্রজাদের কথা বলা হচ্ছে। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, এবং সবার কাছে সে একদম ন্যায় করতো, সবাইকে সমানভাবে ন্যায় দিত, ন্যায়পরায়ণ। আমি কিন্তু অনেক ওয়ার্ড যেগুলো একটু জটিল সব কিন্তু আমি বেঙ্গলি মিনিং লিখে রেখেছি, এবং পুরো পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, এবং তোমরা যারা অনলাইন ক্লাস করছো তোমাদেরকেও দেওয়া হবে। এটা দেখে পড়লে কী হবে, এই ওয়ার্ডগুলোর মানে আমরা আলাদা মুখস্থ করলে অতটা মনে থাকবে না, লাইনের মধ্যে দিয়ে পড়লে যতটা ভালো মনে থাকবে, সেই জন্যই লাইনের মধ্যে রাখা হয়েছে। তার মানে কি বুঝলাম? রাজা খুব ভালো রাজা ছিল, বন্ধুত্বপূর্ণ ছিল সে, এবং সবাইকে রক্ষা করতো, প্রজাদের যাতে কোনো রকম মানে খারাপ কিছু না হয়। আর কি ছিল? সে খুব ন্যায়পরায়ণ ছিল, মানে সবার সাথে সমান ন্যায় করতো। মানে অনেকে হয় রাজারাও কিন্তু সব জায়গায় সৎ হয় না, তারা কি করে, বড় লোকদের সেরকম শাস্তি দিচ্ছে না, গরিবদেরকে ভীষণ শাস্তি দিচ্ছে, এইরকম সেরকম ছিল, ন্যায়পরায়ণ, সবাইকে সমান ন্যায় দিত। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, টেন্ডিং দেয়ার ফ্লক্স অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস। ভালো করে বোঝো, দ্য পিপল অফ ব্রিটেন, তাহলে ব্রিটেনের লোকজন লিভড ইন পিস, বাস করত কিভাবে? শান্তিতে, অ্যান্ড হ্যাপিনেস, এবং সুখের সাথে। টেন্ডিং দেয়ার ফ্লক্স, মানে তাদের পশুগুলোকে সুন্দরভাবে তারা তত্ত্বাবধান করতে পারতো, মানে পশুপালন করতে পারতো প্রজারা। অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, এবং তারা চাষ করতে পারতো সুন্দরভাবে, তারা তাদের জমি চাষ করতো। মানে এখানে বলতে যাচ্ছে এক কথায় প্রজারা খুব ভালো ছিল, তারা তাদের কাজকর্ম সুন্দর করতে পারতো, এবং রাজাও খুব দারুণ ছিল। তাহলে এখানে কোন রাজা সম্বন্ধে আমরা জানছি? ইউথার পেনড্রাগন। ভালো তো চিরদিন থাকে না, ভালোর পরেই খারাপ আসবে। কিং ইউথার পেনড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেইন। তাহলে ইউথার পেনড্রাগন বিবাহ করেন কাকে? একজন সুন্দরী একটা মেয়েকে, তার নাম হচ্ছে ইগ্রেইন। অ্যান্ড হ্যাড আ সন, এবং তার একজন পুত্র সন্তান হয় তাদের, ঠিক আছে। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন। তাহলে হেয়ার মানে উত্তরাধিকার, তাহলে এই বাচ্চাটাই হচ্ছে উত্তরাধিকার সেই রাজ্যের। টু দ্য রয়্যাল থ্রোন, থ্রোন মানে হচ্ছে রাজ সিংহাসন। তাহলে এই রয়্যাল থ্রোনের উত্তরাধিকার কে ছিল? এই বাচ্চাটা। এইটুকু কনসেপ্ট পরিষ্কার তো সবার? আমি কিন্তু লাস্টে বেঙ্গলিতে কিছু মুখে ধরবো, কিন্তু তখন যেন প্রত্যেকটা জায়গার উত্তর আমরা দিতে পারি। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। তাহলে রাজা এবং রানী খুব তাড়াতাড়ি মারা যায় বেবিটা জন্মানোর পরেই, বাচ্চাটা হওয়ার পরেই। তাহলে আমাদের ইউথার পেনড্রাগন মারা গেল। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম, এটা ছিল একটা খুব ডিফিকাল্ট সময়, রাজা চলে গেল রাজ্যে, একটা ডিফিকাল্ট সময়, কঠিন সময়। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস, রাজার অনেক অপোনেন্টস ছিল, মানে শত্রু টাইপের ছিল। ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন, তারা সুযোগ খুঁজছিল যে কিভাবে ওই থ্রোনটাকে দখল করা যায়, সিংহাসনটাকে কিভাবে দখল করা যায়, সিজ করা যায়। আচ্ছা, কিং ইউথার পেনড্রাগন
হ্যাড টু ওয়াইজ কাউন্সিলার্স। মার্লিন, একজনের নাম হচ্ছে মার্লিন আর একজনের নাম হচ্ছে এ প্রফেট অ্যান্ড আ ম্যাজিশিয়ান। দেখো কি বলা হচ্ছে, কিং ইউথার পেন্ড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলার্স। তাহলে ইউথার পেন্ড্রাগনের দুটো কি, ওয়াইজ মানে কি খুব বিচক্ষণ জ্ঞানী টাইপের, আর কাউন্সিলার্স কাদের বলে, উপদেষ্টা টাইপের। দুজন উপদেষ্টা ছিল, ভালো লোক। তাদের নাম কি, একজনের নাম হচ্ছে মার্লিন। মার্লিন হচ্ছে এ প্রফেট, একজন ভবিষ্যৎ বক্তা, মানে সে ভবিষ্যৎবাণী টাইপের করতে পারতো, এরকম একজন ইয়ে ছিল, ঠিক আছে, কাউন্সিলর। এই কাউন্সিলররা কিন্তু পুরো রাজ্যটাকে শাসন করে, রাজাকে হেল্প করে রাজ্য শাসন করতে। অ্যান্ড আ ম্যাজিশিয়ান, এবং একজন জাদুকর ছিল, ঠিক আছে। মার্লিনই হচ্ছে একজন প্রফেট, ভবিষ্যৎ বক্তা, অ্যান্ড আ ম্যাজিশিয়ান। তাহলে এই মার্লিনই হচ্ছে একজন ভবিষ্যৎ বক্তা এবং একজন জাদুকর টাইপের। অ্যান্ড দ্য ব্রেভ নাইট, এবং আরেকটা ব্রেভ নাইট ছিল, যোদ্ধা, নাইট মানে যোদ্ধা, তার নাম কি, স্যার উলফিয়াস। স্যার উলফিয়াস, এই দুটো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের প্রশ্ন আসবে যে তার দুজন বিশ্বস্ত কাউন্সিলর দুজনের নাম কি এবং তারা কি রকম টাইপের, তাই তো। তাহলে একজনকে পেলাম ভবিষ্যৎ বক্তা এবং জাদুকর টাইপের, আর একজন হচ্ছে যোদ্ধা টাইপের। তাহলে যোদ্ধা টাইপের সে হচ্ছে স্যার উলফিয়াস, আর জাদুকর টাইপের ভবিষ্যৎ বক্তা হচ্ছে মার্লিন। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো, দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। তারা মানে দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড, এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, ঠিক আছে। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড মানে তারা খুব বেশি পরিমাণে ট্রাস্টেড ছিল বাই দ্য রয়্যাল ফ্যামিলি, মানে এই রয়্যাল ফ্যামিলি, এই রাজার ফ্যামিলি তাদেরকে খুব বিশ্বাস করতো, বিশ্বাসী ছিল। আচ্ছা, হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন রাজা রানী আর ছিল না, দ্য টু কাউন্সিলার্স মেট, এই দুজন কাউন্সিলর মেট করেছিল, সাক্ষাৎ করেছিল, কার সাথে, স্যার এক্টরের সাথে। দ্য ট্রাস্ট ওর্দি, এই স্যার এক্টর, আর একটা ক্যারেক্টার পেলাম, এই স্যার এক্টরও কিন্তু একজন ট্রাস্ট ওর্দি মানে বিশ্বস্ত। আর লয়াল সাবজেক্ট অফ দ্য কিং, এখানে সাবজেক্ট মানে প্রজাকে বলা হচ্ছে, তাহলে আর লয়াল মানে হচ্ছে বিশ্বস্ত। তাহলে রাজার যে প্রজাগুলো ছিল তার মধ্যে একজন বিশ্বস্ত প্রজা ছিল, তার নাম হচ্ছে স্যার এক্টর। এই স্যার এক্টরের কাছেই আমাদের মার্লিন আর উলফিয়াস এই যে বাচ্চাটাকে নিয়ে যায়, তাহলে ইনি হচ্ছেন স্যার এক্টর, আর এরা দুজন হচ্ছেন, একজন মার্লিন আর একজন হচ্ছে উলফিয়াস। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে আর একটা জিনিস বুঝতে পারলাম, স্যার এক্টরও কিন্তু একজন বিশ্বস্ত ছিল, রাজার বিশ্বস্ত প্রজা। ইনি কিন্তু আর প্রজা, ইনি কিন্তু কোনো মানে রাজার কিছু সেরকম নয়। অন আ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, এবং মানে কখন সে নিয়ে যায়, অন আ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, তাহলে কোল্ড হচ্ছে ঠান্ডা আর উইন্ডি হচ্ছে বাতাস দিচ্ছে, আর মিডনাইট হচ্ছে মধ্যরাত। সেই রকম সময় দে প্লেসড ইন হিজ হ্যান্ডস আ বেবি র্যাপড ইন আ স্কারলেট ক্লক। দেখো সেই রকম একটা পরিস্থিতিতে, সেই রকম একটা সময় তারা কি করেছিল, প্লেস করেছিল ইন হিজ হ্যান্ড, তাদের হাতে নিয়েছিল এই বেবি, একটা বাচ্চাকে র্যাপ করা ছিল, যেটাকে মোড়া ছিল, চাদর মোড়া ছিল, ইন আ স্কারলেট ক্লক। তাহলে স্কারলেট হচ্ছে উজ্জ্বল লাল বর্ণের যে কাপড়, সেটাকে বলে স্কারলেট, ঠিক আছে। ক্লক মানে হচ্ছে আলখাল্লা টাইপের, মানে ওই কাপড়টা এমন আলখাল্লা, মানে কিছুটা দেখা যাচ্ছে কিছুটা দেখা যাচ্ছে না, ওই রকম একটা ঝোলা ঝোলা টাইপের, ওরা একটা কাপড়ে মুড়িয়ে একটা বেবি বাচ্চাকে নিয়ে তারা দুজন ওই ঠান্ডা রাতে হাওয়া দিচ্ছিল, ওরকম একটা সময় স্যার এক্টরের বাড়িতে আসে। তো এই জায়গার কনসেপ্টটা কিন্তু খুব ভালো মতো জানতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। মার্লিন সেইড, মার্লিন তখন বলল, উই অর্ডার, এখানে ক্যারেক্টারগুলোর নাম কিন্তু কোনো গুলিয়ে ফেললে কিন্তু হবে না। তাহলে মার্লিন হচ্ছে এই যে বিশ্বস্ত কাউন্সিলরদের মধ্যে একজন, জাদুকর, ম্যাজিশিয়ান। মার্লিন সেইড, মার্লিন বলেছিল, উই অর্ডার ইউ, আমরা তোমাকে অর্ডার দিচ্ছি, অ্যান্ড ইয়োর ওয়াইফ, মানে আমরা অর্ডার দিচ্ছি তোমাকে এবং তোমার বউকে, টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইয়োর ওন সন। তাহলে তুমি এই যে ব্রিং আপ করবে মানে লালন পালন করবে এই বাচ্চাটাকে, যেমনটা তুমি তোমার সন্তানকে লালন পালন করবে, মানে একটা বাচ্চাকে যেভাবে মানুষ করে মানুষ, তুমি ঠিক নিজের সন্তানের মতো করে একে কিন্তু লালন পালন করবে, এটা আমাদের অর্ডার, তাই তো। এটুকু বুঝতে পেরেছি সবাই? দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, এবং এটাও বলা হলো যে এই বাচ্চাটা মানে এই বয়টা
ইজ টু বি কল্ড আর্থার, একে আর্থার নামে ডাকা হবে। আচ্ছা, এই আর্থারই হচ্ছে আমাদের আগামী দিনে রাজা হতে চলেছে। এই রাজাই মানে ইউথার পেনড্রাগন যতটা ভালো রাজা ছিল, ইনিও ততটা ভালোই রাজা ছিল। ইনি ওনার থেকেও আরও অনেক ভালো কাজ করেছিল। মানে এই বাচ্চাটা, এখন বাচ্চাটা তো বাচ্চা রয়েছে, এখনো তো বড় হয়নি। হ্যাঁ, এই যে তাহলে যে আর্থার যে নামটা ইনি বললেন, এটা কি তাহলে ইনি রাখলেন না তার বাবা রাখলেন? ওই যে ওরা দুজন এসে বলে গেল এই নামটা রাখা হবে, বাবার নামের সাথে যাতে ম্যাচ খেয়ে যায়। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, তাহলে ছেলেটাকে ডাকা হবে আর্থার বলে। স্যার উলফিয়াস সেইড, এটা স্যার উলফিয়াস এটা বলল। আচ্ছা, স্যার উলফিয়াস কিন্তু যোদ্ধা। আচ্ছা, স্যার হেক্টর বিং আ ট্রু নাইট, তাহলে স্যার হেক্টর বিং আ ট্রু নাইট asked no questions and promised to obey his late king's counselors. দেখো, এটা তাকে বলা হলো, তারপরে কি স্যার হেক্টর কি বলছে? স্যার হেক্টর বিং আ ট্রু নাইট, স্যার হেক্টর যেহেতু একজন মানে ট্রু বীর যোদ্ধা ছিল, মানে এবং বিশ্বস্ত বীর যোদ্ধা ছিল, আস্কড নো কোশ্চেন, সে কোনো রকম এই প্রজাটাও কিন্তু একটু যোদ্ধা টাইপের ছিল, ঠিক আছে, স্যার হেক্টর, এবং বিশ্বস্ত ছিল। আস্কড নো কোশ্চেন, কোনো প্রশ্নই করলো না, ঠিক আছে, আদেশ একদম মান্য করলো। অ্যান্ড প্রমিসড, এবং প্রমিস করলো টু অবে হিজ লেট কিংস কাউন্সিলার্স, এবং তাকে পালন করবে, তাদের এই লেট কিংস মানে ওই মৃত রাজার এই সন্তানকে লালন পালন করতে তারা রাজি, একদম আর কোনো প্রশ্নই করলো না কোনো কিছু নিয়ে। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফেয়ার্ড, তাহলে মার্লিন এবং স্যার উলফিয়াস হ্যাড ফেয়ার্ড, ভয় পেয়েছিল। কি ভয় পেয়েছিল? ট্রাভেল ব্রোক আউট ইন ব্রিটেনে সমস্যা আসবে, মানে এখানে অ্যাজ দিয়ে জিনিসটা শুরু হচ্ছে, মানে তারা যেমনটা ভয় পেয়েছিল যে সমস্যা আসতে চলেছে, আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, রাজা চলে যাওয়ার পর ঠিক তেমনভাবেই কিন্তু সমস্যা এসেছিল। লাইনটা আরেকবার বলছি, অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফেয়ার্ড, যেরকমভাবে মার্লিন এবং স্যার উলফিয়াস ভয় পেয়েছিল রাজ্যটাকে নিয়ে, ঠিক তেমনটাই হলো। ট্রাভেল ব্রোক আউট, ট্রাভেল চলে এসেছিলো, সমস্যা চলে এসেছিল ইন ব্রিটেনের মধ্যে, আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, রাজা চলে যাওয়ার পর। পাসিং অ্যাওয়ে মানে চলে যাওয়া, মৃত্যু হয়ে গেলে পাসিং অ্যাওয়ে বলা হয়। তাহলে তারা যেমনটা ভয় পেয়েছিল যে রাজা চলে গেলে একটা চারিদিকে সবাই দখল করার চেষ্টা করবে সিংহাসন, এই নিয়ে একটা চারিদিকে অরাজকতা সৃষ্টি হবে, ঠিক তেমনটাই হলো। দ্য ব্যারনস ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস, তাহলে ব্যারনরা নিজেদের মধ্যে কিন্তু মানে মারামারি শুরু করে দিল, ঠিক আছে, ওই দখল করার জন্য, সিংহাসন দখল করার জন্য। ব্যারন কাদের বলে? অভিজাত সম্প্রদায়, মানে বড়লোক যারা ছিল, একটু বণিক টাইপের, ঠিক আছে, রাজারই আর কি দলের। অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, আচ্ছা, প্লটিং মানে কি? ষড়যন্ত্র করা। অ্যান্ড প্লটিং টু ক্যাপচার, এবং তারা ষড়যন্ত্র করলো। কারা ষড়যন্ত্র করলো? ব্যারনগুলো ষড়যন্ত্র করলো টু ক্যাপচার, দখল করতে হবে, দ্য থ্রোন, ওই সিংহাসনটা কী করে দখল করা যায়। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, তাহলে ব্রিটেন তখন চলে গেছিল কিসের গ্রিপে? অরাজকতার গ্রিপে। ললেসনেস মানে অরাজকতা, মানে যেখানে আর কোনো ল নেই, কোনো আইন কাজ করছে না, ঠিক আছে, তাহলে ব্রিটেন তখন একদম গ্রিপ হয়ে গেছিলো, মানে ক্যাপচারে চলে এসেছিলো। কিসের ক্যাপচারে? ললেসনেস, কোনো রকমের শান্তি নেই, অরাজকতা। ট্রাভেলার্স মানে যারা ভ্রমণ করতো, মানে রাস্তাঘাটে যারা যেত বা ঘুরতে আসতো, ওয়ার রেগুলারলি রাফট, তারা প্রায় প্রতিদিনই রফট হতো। রফট মানে কি? লুণ্ঠিত, মানে ডাকাতি করা বলে না, ডাকাতকে রবের সাথে তুলনা করা হয়, এখানে রফট মানে লুণ্ঠিত হতো, তাদের থেকে জিনিসপত্র কেড়ে কুড়ে যে কেউ নিয়ে চলে যেত, আর কেউ কিছু বলতেও পারতো না, কোনো রকম শাসক নেই, ঠিকঠাক কোনো কিছু নেই, যা খুশি তাই হতো। দ্য পিজেন্টস ওয়ার আনহ্যাপি, পিজেন্টস কাদের বলে? কৃষক। দেখো, আমরা ফার্মার মানে কৃষক জানতাম, তাহলে নতুন একটা ওয়ার্ড এটার মধ্যে দিয়েও কিন্তু কৃষককে বলে, এইগুলোই আমাদের জানতে হবে, এগুলোই আমাদেরকে আলাদা করে বাকিদের থেকে। দ্য পিজেন্টস ওয়ার আনহ্যাপি, কৃষকরা এখন আর হ্যাপি নেই, তারা আনহ্যাপি হয়ে গেছে। আনহ্যাপি তো হওয়ারই কথা, রাজা নেই, চারিদিকে যা চলছে। ইন দ্য হোম অফ স্যার হেক্টর আর্থার দ্য সন অফ দ্য লেট কিং ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি। ভালো করে বুঝে নাও। ইন দ্য হোম অফ স্যার হেক্টর, স্যার হেক্টরের বাড়িতে আর্থার, আমাদের যার নাম আর্থার দেওয়া হলো, সেই আর্থার, দ্য সন অফ দ্য লেট কিং, মৃত রাজার পুত্র, ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড, তার শৈশবটা কাটাচ্ছিল, স্পেন্ড করছিল, কেমনভাবে? ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি,
খুব মানে সুখের সাথে এবং সেফটির সাথে, মানে কেউ ওকে আক্রমণ করতে আসতো না, কারণ কেউ জানেই তো না রাজার সন্তান রয়েছে বেঁচে, সে খুব ভালো। এখানেও তাহলে প্রশ্ন হতে পারে কিভাবে তার তার শৈশব জীবনটা কোথায় কিভাবে কাটছিল। আচ্ছা, তারপর দেখো অ্যাজ হি গ্রিউ ওল্ডার, যখন সে আরও বড় হলো, ওল্ডার মানে আরও বড় হলো, কার বড় হওয়ার কথা বলা হচ্ছে? আর্থার, আমাদের ভবিষ্যৎ রাজা এই আর্থারই হতে চলেছে। অ্যাজ হি গ্রিউ ওল্ডার, যখন সে আরও বড় হয়েছিল, হি বিকেম জেন্টেল, সে হয়েছিল সবার আগে জেন্টেল মানে ভদ্র, স্ট্রং শক্তিশালী, হ্যান্ডসাম মানে দেখতে খুব সুন্দর হয়ে গেছিল, অ্যান্ড গুড এবং খুব ভালো ছিল, লাইক হিজ ফাদার ইউথার পেন্ডাগন, ঠিক যেমন তার বাবা ছিল। তার বাবার মধ্যে এই গুণগুলো ছিল, জেন্টেল, স্ট্রং, হ্যান্ডসাম, গুড, তার মধ্যেও এই ব্যাপারগুলো অটোমেটিক বাবার থেকে তার ভেতরে চলে আসে। মানে সে ওরকম না অহংকারী, গরিবের দুঃখ বুঝবো না এমনটা না, খুব ভালো সে হয়ে গিয়েছিল। 18 ইয়ার্স পাস্ট, 18 বছর কেটে গেল। 18 বছর মানে বড় হয়ে গেছে। আচ্ছা, এবার রাজা ব্যাপার হবে, রাজা হবে। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রিভালরি, তাহলে ব্রিটেনে তখন কি হচ্ছে, একদম টর্ন হয়ে গেছিলো, মানে ব্রিটেন তখন জর্জরিত হয়ে গেছিলো, মানে একদম জড়িয়ে পেঁচিয়ে পড়েছিল। কিসে? বাই বিটার মানে ভয়ানক বাজে, আর রাইভালরি মানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তাহলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, চারিদিকে সবাই প্রতিদ্বন্দ্বিতা করছে কে রাজা হতে পারে, সবাই সবাইকে মারছে, রাজা হবে, চারিদিকে অরাজকতা। আচ্ছা, নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজড টু বিকাম দ্য কিং, তারা নিজেদের মধ্যে মারামারি করেও কেউই সফল হয়নি, ম্যানেজ করতে পারেনি, কেউই রাজা হতে পারেনি, তারা শুধু মারামারি করে গেছে, কেউ দখল করতে পারেনি। অরাজকতা চারিদিকে চলছিল, রাজা হওয়ার জন্য সবাই মানে কি, তারা যদি সবাই মিলে জোট বাঁধতো একজনকে করবো তাহলে নয় হয়েই যেত, কিন্তু সবাই তো চাইছে আমি ধরবো, তাহলে কেউ কাউকে ছাড়বে? WWE-তে দেখতে পাই না, সবাই যখন মারামারি করছে রিংয়ের মধ্যে। আচ্ছা, দ্য পিপল লংড, এই লংড মানে প্রবল ইচ্ছা, দ্য পিপল লংড ফর দ্য ওল্ড এজ অফ পিস অ্যান্ড প্রসপ্যারিটি আন্ডার ইউথার পেন্ড্রাগন। দেখো কি বলা হচ্ছে, দ্য পিপল লংড মানে পিপল প্রচুর পরিমাণে চাইতো, কি চাইতো? ফর দ্য ওল্ড এজ, সেই পুরনো দিনগুলো, অফ পিস অ্যান্ড প্রসপ্যারিটি, যে দিনগুলোতে ছিল শান্তি এবং সমৃদ্ধি, আন্ডার ইউথার পেন্ড্রাগনের সময় যেরকম চারিদিকে শান্তি সুখ ছিল, তো জনগণ কিন্তু চাইতো সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো, কি ভালো সেই দিনগুলো আমরা কাটাচ্ছিলাম। ইট ওয়াজ ক্রিস্টমাস টাইম, এবার আর একটা ঘটনা পাচ্ছি, এটা ছিল একটা ক্রিস্টমাস সময়, ঠিক আছে, শীতকাল। আচ্ছা, আর টাইম অফ ফেস্টিভিটি, যখন যে সময়টা আছে উৎসবের সময়। আচ্ছা, বাট অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড, তো চারিদিকে মানুষজন তখন কীরকম ছিল, সব ছিল হাংরি, ক্ষুধার্ত, মানুষ তো ঠিকঠাক খাবার দাবার ঠিকঠাক পাচ্ছে না, চারিদিকে অরাজকতা, আর ঠান্ডায় একদিন সব কাঁপছিল, এবং ফ্রাইটেন, এবং মানুষ ভীতও ছিল। ওয়ান ডে, একদিন, তাহলে সেই রকম সেই সময়ের একটা কথা বলা, যে সময়টা ঠিক পরিস্থিতি চারিদিকে এইরকম, সেরকম সময় ওয়ান ডে ইন আ চার্চিয়ার্ড, চার্চিয়ার্ড হচ্ছে গির্জার প্রাঙ্গণকে বলে, তাহলে ওয়ান ডে ইন আ চার্চিয়ার্ড পিপল ফাউন্ড মানে মানুষ খুঁজে পেয়েছিল এ লার্জ স্টোন, একটা বড় পাথরকে, অন হুইচ ওয়াজ ফিক্সড, যেখানে ফিক্সড করা ছিল মানে আটকে ছিল, এ ম্যাগনিফিসেন্ট সর্ড, একটা চমৎকার তরবারি, বিরাট একটা পাথর ছিল যার মধ্যে একটা তরোয়াল আটকে ছিল। কোথায় ছিল? তো পাথরটা কোথায় ছিল? গির্জার প্রাঙ্গণে। তাহলে এখান থেকেও প্রশ্ন আসলে আমরা পারবো। লাইনগুলো যেন পরিষ্কার থাকে, এই যে এই জায়গা, ঠিক এই যে এই ছবিটা যে বানানো হয়েছে। আচ্ছা, তারপর দেখো, আপন দ্য স্টোন ইন গোল্ড লেটার্স ওয়াজ ইনস্ক্রিপ্ট, হুএভার পুলস আউট দিস সোয়ার্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। কী বলা হচ্ছে দেখো, আপন দ্য স্টোন মানে স্টোনের ওপরে, ওই পাথরটার উপরে, ঠিক আছে, ইন গোল্ড লেটার, যেখানে সোনা মানে গোল্ড লেটারে লেখা রয়েছে, ওয়াজ ইনস্ক্রিপ্ট মানে খোদাই করা রয়েছে, খোদাই মানে যেটা ভেঙে 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 নাম লেখা হয় না, খোদাই করা রয়েছে, হুএভার যে পুলস আউট দিস সোয়ার্ড, এই সোয়ার্ডটাকে পুল করতে পারে, সোয়ার্ড মানে তরবারিটাকে তুলতে পারবে, ইজ বাই রাইট অফ বার্থ মানে জন্মগত সূত্রে যে এর অধিকারী হবে, দ্য কিং অফ ইংল্যান্ড, সেই হবে ইংল্যান্ডের রাজা। মানে জন্মগত সূত্রে যে এটা তোলার যোগ্য হবে সেই এটাকে তুলতে পারবে এবং সে হয়ে যাবে ইংল্যান্ডের রাজা, ঠিক আছে, ওটা ওইটার মধ্যে লেখা ছিল।
আচ্ছা তারপরে দেখো, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ দ্য ইগার ব্যারন্স হু লংড টু বিকাম দ্য কিং জোসেল অ্যামং দেমসেলভস টু লিফট দ্য সোয়ার্ড। দেখো কী বলা হচ্ছে, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ, এই খবরটা চারিদিকে ছড়িয়ে গেল। দ্য ইগার ব্যারন মানে উৎসুক, ইগার মানে কি উৎসুক, আর ব্যারন্স মানে ওই অভিজাত সম্প্রদায়ের লোকগুলো। হু লংড যারা খুব চাইছিল, টু বিকাম দ্য কিং রাজা হওয়ার প্রতি যাদের খুব ইচ্ছা ছিল, জসেল তারা ঠেলাঠেলি করা শুরু করলো, অ্যামং দেমসেলভস নিজেদের মধ্যে, টু লিফট দ্য সোয়ার্ড লিফট করবে মানে তুলতে চাইছে, সবাই তরোয়ালটাকে তোলার জন্য চলে আসলো। নান সাকসিডেড কেউ সফল হলো না। দ্য সোয়ার্ড রিমেইনড ফিক্সড টু দ্য স্টোন এই তরোয়ালটা কিন্তু একদম একই রকমভাবে ওই স্টোনের মধ্যে কিন্তু আটকে ছিল, কেউ তুলতে পারলো না। ইট ওয়াজ আর্থার, তাহলে এটা ছিল আর্থার অ্যাট দ্য এজ অফ 18, তার তখন বয়স কত 18, হু সাকসিডেড যে সফল হয়েছিল ইন লিফটিং দ্য সোয়ার্ড এই তরোয়ালটা তুলতে ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের চেষ্টায় ফ্যাট করে তুলে ফেলেছিল। দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি, তখন ব্যারনগুলো সব রেগে গেল, অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড এবং সবাই হতাশ হয়ে গেল, আমরা এত বছর ধরে লড়াই করে চলেছি। দে ডিমান্ডেড আর টেস্ট, তারা ডিমান্ড করলো এইটুকু তো হবে না, দুম করে তুলে ফেললো, হয়তো তখন নড়ে গেছিলো, ফাঁকা ছিল, বের করে ফেলেছে, আমরা সবাই টানাটানি করেছিলাম, নড়ে গেছিলো, ও গিয়ে ফাট করে তুলে ফেলেছে, এসবে হবে না, আবার টেস্ট নিতে হবে, আর একবার টেস্ট দরকার, দেখি ও মানে তুলে ফেলেছে মানে ও রাজা নাকি, আর একবার টেস্ট দিতে হবে। তাহলে টেস্ট হোক আর একবার। আপন আ ব্রাইট মে মর্নিং, একটা মে মাসের সকালে, ব্রাইট মানে এখানে উজ্জ্বল মানে সূর্যালোকিত, এ গ্রেট ট্রায়াল একটা পরীক্ষা হলো, গ্রেট ট্রায়াল মানে একটা বড়সড় পরীক্ষা হলো, টুক প্লেস সেই জায়গাটাতে, ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল, অনেক প্রেজেন্স মানে উপস্থিতি, তাহলে অনেক মানুষের উপস্থিতিতে একটা বড়সড় ট্রায়াল হলো। দেয়ার ওয়ার দ্য, কারণ ওই যে এই ট্রায়ালের সময় তো ওই অভিযাত্রা ছিল আর ও গিয়ে তুলে ফেললো, সেরকম লোকজন তো ছিল না, তাহলে দেয়ার ওয়ার দ্য পিজেন্টস, দ্য ক্রাফটসম্যান, দ্য মার্চেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স, তাহলে সেখানে কারা কারা ছিল, তাহলে সেখানে ছিল পিজেন্টসরা, কৃষক, হ্যাঁ কৃষকরা, দ্য ক্রাফটসম্যান মানে কারিগর টাইপের, দ্য মার্চেন্ট বণিকরা, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স এবং অভিযাত্রা, সবাই ওই জায়গাটাতে উপস্থিত ছিল। ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, সবার সামনে, সবার সম্মুখেই আর কি, আর্থার স্লেন্ডার মানে আর্থার, এবার আর্থারের সম্বন্ধে বলা আছে তাকে দেখতে কেমন ছিল, আর্থার যে ছিল একটু স্লেন্ডার মানে চিপচিপে মানে রোগা টাইপের, অ্যান্ড ইয়াং এবং তার বয়স কম ছিল, লিফটেড দ্য সোয়ার্ড ইজিলি, খুব সহজেই সেটাকে লিফট করে ফেললো মানে তুলে ফেললো, তরোয়ালটাই খুব সহজেই তুলে ফেললো। দ্য ক্রাউড হেইল্ড, তখন এই ক্রাউড মানে জনগণের ভিড়কে কি বলে, ক্রাউড, হেইল্ড অভিনন্দিত করলো, মানে সবাই খুশি, সবাই অভিনন্দন জানালো, হিম তাকে, কাকে, আর্থারকে, অ্যাজ দ্য কিং বলে, সবাই বললো রাজা মহারাজ, এই হচ্ছে আমাদের মহারাজ, তাহলে কিং আর্থারকে সবাই তখন মানে আর্থারকে সবাই তখন কিং বলে ঘোষণা করলো, যেটা কন্ডিশন ছিল তো পেরে গেছে। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, তাহলে ইংল্যান্ডের রাজা হওয়ার পরে আর্থারস ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিওর পিস ইন ইংল্যান্ড, আর্থারের প্রথম ডিউটি কর্তব্য ছিল যে সিকিওর করতে হবে, মানে সিকিওর করতে হবে, কি সিকিওর করতে হবে, পিস শান্তি, শান্তিটাকে নিরাপদ করে, সিকিওর মানে নিরাপদ, এখানে নিরাপদ নয় নিশ্চিত করতে হবে, যাতে শান্তি ইংল্যান্ডে ফিরে আসে, সেটা নিশ্চিত করাই ছিল তার প্রথম কাজ। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন, সে সাহায্য পেয়েছিল কার থেকে, এই জ্ঞানী মার্লিন, এই জ্ঞানী মার্লিন তাকে কিন্তু অনেক রকমভাবে সাহায্য করেছিল। মার্লিনটাকে জাদুকর, যে ভবিষ্যৎবাণীও করতে পারে, এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, সে কিন্তু কাউকে হেল্প করছে না। দেখো যদি তুমি ভাবো হি সাবজেক্ট ওয়াজ হেল্প, যে তাকে হেল্প করেছে, সে হেল্প পেয়েছে, প্যাসিভ ভয়েস কার দ্বারা, এই যে বাই ওয়াইজ মার্লিন তাকে সাহায্য করেছিল, এই মার্লিনই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সমস্ত কিছুর মালিক। আচ্ছা তারপর দেখো, লাইক হিজ ফাদার, ঠিক তার বাবার মতো, আর্থার ওয়াজ কনসার্নড
অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল। তাহলে আর্থার ওয়াজ মানে ঠিক বাবার মতোই আর্থার খুব কনসার্ন ছিল, মানে চিন্তিত ছিল অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল, সাধারণ মানুষদের যাতে ভালো হয় সেই ভালোটা নিয়ে সে খুব চিন্তিত থাকতো সারাদিন, যেভাবে সাধারণ মানুষকে ভালো রাখা যায়। কিং আর্থার ফাউট ব্যাটেলস so that no one could ill treat the humblest of his subjects. দেখো কি বলা হচ্ছে, কিং আর্থার ফাউট ব্যাটেলস, কিং আর্থার অনেক কিন্তু ব্যাটেল লড়েছিল, মানে যুদ্ধ লড়েছিল, সো দ্যাট যাতে নো ওয়ান কুড ইল ট্রিট, যাতে খারাপ ব্যবহার কেউ প্রজাদের সাথে না করতে পারে, অফ হামব্লেস্ট অফ হিজ সাবজেক্ট, মানে তার এই হামব্লেস্ট মানে নম্র, ঠিক আছে, নম্র সাধারণ তার যে প্রজাদের সাথে যাতে কেউ খারাপ ব্যবহার না করতে পারে, তাদেরকে কমা যাতে মানুষ না মনে করতে পারে। তাই রাজা অনেক লড়াই যুদ্ধ করেছিল। রাজা যখন লড়াই যুদ্ধ করবে তখন রাজা শক্তিশালী হবে, তখন প্রজাদেরকেও তো মনে করা হবে এই প্রজা হচ্ছে সেই রাজার প্রজা, ওরে বাবা এদের সাথে খারাপ কিছু করা যাবে না। রাজা শক্তি হলে প্রজারাও শক্তিশালী হয়ে যায়। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সর্ড ইন আ ব্যাটেল। তাহলে দেখো ও তো অনেক লড়াই করছিল, তাহলে কিং আর্থার লস্ট করে ফেলেছিল, হারিয়ে ফেলেছিল হিজ রয়্যাল সর্ড, তার সেই মানে তরবারিটা, সেই রয়্যাল তরবারিটা, যে তরবারিটা সে ওখান থেকে তুলেছিল, সেই তরবারিটা হঠাৎ করে সেই যুদ্ধ করতে করতে তার লস্ট হয়ে গেছিল, হারিয়ে গিয়েছিল। ওয়ান ডে, একদিন, মার্লিন টুক হিম টু আ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার। আচ্ছা তরবারি তো হারিয়ে গেছে, এবার কী হবে, তরবারি না হলে রাজা যুদ্ধ করবে কী করে, বা ওই তরবারিটার মধ্যে তো একটা ব্যাপার ছিল যাতে রাজা ভালো করে যুদ্ধ করতে পারে। তো ওয়ান ডে, একদিন, মার্লিন টুক হিম টু আ ভ্যালি, তাকে নিয়ে গেছিল একটা ভ্যালি, উপত্যকাকে বলে ভ্যালি, ওই যে পাহাড়ি এলাকার নিচে সমতল ভূমি একটু মানে খাত খাত টাইপের ওইটাকে, মানে সমতল ভূমি টাইপের। এ ভ্যালি অফ সুইট স্মেলিং, যে ভ্যালিটা, যে উপত্যকাটা একদম সুইট মিষ্টি, স্মেলিং গন্ধ ছিল কিসের, ফ্লাওয়ার্সের, ফুলের, হ্যাঁ, তাহলে মিষ্টি ফুলের গন্ধ এমন একটা ভ্যালিতে মার্লিন আমাদের আর্থারকে নিয়ে গেল। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন দেয়ার ওয়াজ আ ডিপ লেক। তাহলে এডজ মানে একদম কর্নারকে বলে, মানে শেষ প্রান্ত, এডজ অফ দ্য প্লেন মানে প্লেন মানে সমতল ভূমিকে বলা হচ্ছে। তাহলে উপত্যকার সমতল ভূমির একদম কিনারায় বা সাইডের দিকে দেয়ার ওয়াজ এ ডিপ লেক, একটা ছিল গভীর লেক, লেক মানে সরোবর বা পুকুর টাইপের। অ্যাজ আর্থার অ্যাপ্রোচড দ্য লেক, আ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন bracelets rose from the water. As Arthur approached, approached মানে এখানে কাছে যাওয়াকে বলা হচ্ছে, যখন আর্থার একটু কাছাকাছি গিয়েছিল দ্য লেক, ওই লেকটার কাছে, এ বিউটিফুল আর্ম, একটা সুন্দর হাত, ঠিক আছে, উইথ গোল্ডেন ব্রেসলেটস মানে একদম গোল্ডেন ব্রেসলেটের ছিল, ব্রেসলেট জানি তো আমরা, রোজ উঠেছিল ফ্রম দ্য ওয়াটার, জল থেকে, মানে এখানে বলতে আছে একটা এইটুকু হাতে একটা ব্রেসলেট ছিল, জল থেকে এরকম করে উঠে আসলো, শুধু হাত। দ্য হ্যান্ড হেল্ড আ সোয়ার্ড সেট উইথ রুবিস অ্যান্ড, এটা কি এমেরাল্ডস, এমেরাল্ডস, ঠিক আছে। আচ্ছা দেখো দ্য হ্যান্ড, তাহলে হাতটার মধ্যে কি ছিল, তাহলে ওই হাতটার মধ্যে ছিল একটা তরোয়াল, ঠিক আছে, তরোয়ালটার মধ্যে আবার কি লাগানো ছিল, রুবিজ মানে চুনিকে বলে, চুনি পান্না বলে না, একদম দামি পাথর যেটাকে বলে চুনি, অ্যান্ড এটাকে বলে এমেরাল্ডস, কাকে বলে, পান্নাকে বলে। তাহলে চুনি পান্না লাগানো এরকম একটা তরোয়াল ওই হাতটার মধ্যে ছিল, হাতটা ওই পুকুরটা থেকে উঠে আসলো, বোঝা গেল, যে পুকুর ওই ভ্যালির সামনে যে পুকুরটার কাছে কে নিয়ে গেছিল, মার্লিন। দিস ইজ দ্য এক্সক্যালিবার, এটা হচ্ছে এক্সক্যালিবার, মার্লিন সেইন্ট, মার্লিন বলল, মানে তরোয়ালটাকে বলছে যে এটা হচ্ছে এক্সক্যালিবার তরোয়াল, মার্লিন সেইন্ট। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফেয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পজেস দিস সোয়ার্ড। কি বলা আছে, অনলি শুধুমাত্র একজন সৎ এবং ভয়হীন, তাই তো, নাইট মানে যোদ্ধা, হু প্রোটেক্ট দ্য কমন পিপল, যে সাধারণ মানুষকে প্রোটেক্ট করতে পারবে, ক্যান পোসেস সেই হবে অধিকারী, কোনটার, এই তরোয়ালটার। তাহলে তরোয়ালটার নাম এক্সক্যালিবার, প্রশ্ন আসবে। তাহলে এই এক্সক্যালিবার তরোয়ালটা তার মানে সেই পাবে, সেই এর অধিকারী
যে হচ্ছে কি সাধারণ মানুষকে প্রোটেক্ট করবে, ভালো রাখতে চাইবে। ওই যে বললাম মার্লিনই কিন্তু ব্যাকগ্রাউন্ডে সব কিছু করছে, জাদুকর টাইপের। আচ্ছা, কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড, কারণ তরোয়ালটা নেই, হারিয়ে গেছে, হঠাৎ করে একটা তরোয়াল না হলে রাজা কী করে লড়াই করবে, তাই সঙ্গে সঙ্গে একটা জাদুময়ী কোনো একটা ভাবে তরোয়াল চলে আসলো। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড সোয়ার্ড ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথ অফ দ্য লেক। কী বলা হচ্ছে, কিং আর্থার অ্যাকসেপ্টেড, কিং আর্থার তখন সেটাকে অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করলো, দ্য এনচ্যান্টেড, এনচ্যান্টেড মানে মায়াময়ী, মানে কি বলে মায়াবী বা জাদুকরী, সেই জাদুকরী তরোয়ালটা। তাহলে তরোয়ালটার এই অ্যাডজেক্টিভ কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। তাহলে এনচ্যান্টেড সোয়ার্ড ফ্রম দ্য মিস্টেরিয়াস, একদম রহস্যময় হ্যান্ডের, রহস্যময়ী হাত, তো হঠাৎ একটা হাত উঠে আসলো, তাহলে রহস্যময়ী হাত থেকে, যে হাতটা কোথা থেকে বেরিয়েছিল, ওই যে গভীর লেক থেকে, তো সেই তরোয়ালটা কিন্তু অ্যাকসেপ্ট করলো কিং আর্থার, মানে নিল। আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক সোয়ার্ড ফ্রম এনি পার্সোনাল বেনিফিট, কিং আর্থার ডিক্লেয়ার্ড। তাহলে কিং আর্থার ডিক্লেয়ার করলো আমি কখনোই এটাকে ব্যবহার করব না। আই শ্যাল নেভার ইউজ দ্য ম্যাজিক সোয়ার্ড, আমি এই ম্যাজিক্যাল তরোয়ালটাকে কখনোই ইউজ করব না ফর এনি পার্সোনাল বেনিফিট, মানে কখনোই আমি আমার পার্সোনাল বেনিফিটের জন্য, মানে ব্যক্তিগত ব্যাপারে আমি কখনোই এটাকে ব্যবহার করব না, যে আমার ব্যক্তিগত কাজে আমি কাউকে মেরে দিলাম ওটা দিয়ে, না, যখন প্রয়োজন হবে খুব মানুষের ভালোর জন্য তখন ব্যবহার করব। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। তাহলে কিং আর্থার কিন্তু গিফট করতে পেরেছিল, মানে দিতে পেরেছিল, কি দিতে পেরেছিল, পিস, শান্তি, এবং প্রসপারিটি, সমৃদ্ধি, শান্তি সমৃদ্ধি কিন্তু দিতে পেরেছিল, কাকে, ইংল্যান্ডকে, মানে ইংল্যান্ডে কিন্তু সেই তার বাবার আমলের মতো শান্তি সমৃদ্ধি সব চলে এসছে। দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি, তাহলে সেই লোভী ব্যারনগুলো এখন তার খুশি, তারা তো দুঃখী, তারা কিন্তু আনহ্যাপি। উইথ কিং আর্থার, মানে কিং আর্থারের ওপর তারা কিন্তু খুব আনহ্যাপি ছিল, বিকজ, কারণ হি ওয়াজ জেন্টেল, সে ছিল একদম জেন্টেল টাইপের, অ্যান্ড জাস্ট, জাস্ট মানে এখানে বলা হচ্ছে ন্যায়পরায়ণ, ঠিক আছে, এই ওয়ার্ডটা আছে তো, জাস্ট ওয়ার্ডটা, হ্যাঁ, জাস্ট হচ্ছে ন্যায়পরায়ণ। তাহলে এই ন্যায়পরায়ণ এবং ভদ্র, মানে একদম নম্র ভদ্র টাইপের রাজা ছিল কিং আর্থার, তার এইরকম আচরণের জন্য আমাদের ব্যারনরা কিন্তু এবার আনহ্যাপি হয়ে গেছে, মানে তারা কেউ খুশি নয়, তারা খুশি নয়, ভালো তো, অল্প কজনকে দুঃখী করে যদি অনেক মানুষকে সুখী করা যায়, তাদের তো দুঃখী করাই উচিত। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুয়েনেভার, হি ম্যারিড, সে বিবাহ করেছিল, দ্য বিউটিফুল লেডি, সুন্দরী একটি মেয়েকে, তার নাম হচ্ছে কি নাম, গিনিভিয়ের, গিনিভিয়ের, এখানে কিন্তু উচ্চারণে গিয়ে পরের দিন অনেকেই মুখ থুবড়ে পড়বে। ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল, তাহলে কর্নওয়ালের রাজার মেয়েকে বিয়ে করেছিল আমাদের আর্থার। অন দ্য ওয়েডিং ডে, বিবাহর দিনে, মার্লিন টুক হিম টু আ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। দেখো কি বলা হচ্ছে, বিবাহর দিনে, মানে বিয়ের দিনে, মার্লিন টুক হিম, মার্লিন তাকে নিয়ে গিয়েছিল, টু এ রিচলি, মানে একটা, মানে রিচলি মানে সমৃদ্ধশালী, ঠিক আছে, জমকালো টাইপের, গিল্ডেড প্যাভিলিয়ন, গিল্ডেড মানে আর কি সোনার জলে ধোয়া, মানে চকচক করছে, ঠিক আছে, গিল্টি করে না, সোনার জল দিয়ে যেমন রূপকেও সোনা বানিয়ে দেওয়া যায়, ঠিক ওরকম চকচক করছে, চকচকে এমন একটা প্যাভিলিয়ন, প্যাভিলিয়ন মানে হচ্ছে মণ্ডপ, মণ্ডপ তো জানি আমরা। আচ্ছা, পেইন্টেড, যে মণ্ডপটা সম্বন্ধে বলা আছে, যেটা পেইন্ট করা ছিল ক্রিমসন, গাঢ় লাল রঙের, অ্যান্ড ডার্ক, এবং ডার্ক ব্লু, এই রঙগুলো ইউজ করে দারুণ করে মণ্ডপটা তৈরি করা ছিল। আচ্ছা, দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, এবং ফ্লোরটা পুরো মার্বেল দেওয়া ছিল, মার্বেল পাথর বসানো ছিল। ইন দ্য মিডিল অফ দ্য রুম, রুমের একদম মাঝখানে, ওয়াজ আ হিউজ রাউন্ড, সেখানে একটা বড় রাউন্ড, কি ছিল, গোল, কি ছিল, ওক টেবিল, একটা গোল ওক গাছের টেবিল, ওক একটা গাছের নাম, বিদেশের গল্প কবিতে আমরা ওক গাছটা খুব বেশি পরিমাণে পাবো, আমরা যেমন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ পাই, ওখানে ওক গাছ পাওয়া যায়, ঠিক আছে, ওক গাছের গোল একটা টেবিল, রিচলি কার্ভড, যেটা ছিল একদম খুব ভালো পরিমাণে কার্ভ করা, মানে একদম নকশা করা কারুকার্য, ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, এবং সেই টেবিলটা মানে ক্যাপেবল ছিল, সক্ষম ছিল, 50 জনকে বসাতে পারবে, 50 জন ওই টেবিলে গোল করে বসতে পারবে। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল, এটাই ছিল সেই ফেমাস রাউন্ড টেবিলটা, গোল টেবিল, অ্যারাউন্ড
হুইচ গ্যাদার্ড, যার চারপাশে গ্যাদার করতো, জমায়েত হতো, কিং আর্থার্স ডিভোটেড নাইটস, মানে রাজা আর্থারের ডিভোটেড মানে নিষ্ঠাবান নাইটরা মানে যোদ্ধারা। তাহলে এটা ছিল সেই টেবিলটা, যে টেবিলের চারিদিকে সব রাজার সব যোদ্ধাগুলো সব বসতো, যেখানে রাজা আলোচনা করত মানে কিভাবে দেশটা রাজ্যটাকে চালানো যাবে। দিস নাইটস প্রমিসড, মানে এইখানে যে গোল টেবিলে যে নাইটরা বসতো তারা প্রমিসড করে মানে করতো বা করেছিল দ্যাট যে দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা সাহায্য করবে কাদেরকে? হেল্পলেসদের, মানে যারা অসহায় তাদেরকে সাহায্য করবে। বি জেন্টেল টু দ্য উইক, তাহলে উইক দুর্বলদের প্রতি তারা হবে জেন্টেল মানে একদম নম্র। অ্যান্ড টু পানিশ দ্য উইকেড, এবং পানিশ করবে দুষ্ট লোকদের মানে খারাপ লোকদের। তাহলে ওই গোল টেবিলের চারপাশে যে নাইটরা বসবে তাদের প্রমিসড কি ছিল, প্রশ্ন আসবে এখান থেকেও, ঠিক আছে? তাদের প্রমিস কি থাকবে? তারা প্রমিস করেছিল এটা যে তারা অসহায়দের সাহায্য করবে, দুর্বলদের প্রতি তারা নম্র ভদ্র হবে, অ্যান্ড খারাপদেরকে তারা শাস্তি দেবে। মানে এটাই তো মেন স্তম্ভ একটা দেশ রাজ্য চালানোর জন্য, যে নেতারা যদি ঠিক এরকমটা হতো তাহলে প্রজাদের আর কোনো দুঃখ হতো না, তাই না? দেশবাসীর আর কোনো রকম দুঃখ থাকতো না। টু কিপ দেয়ার ভোজ দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। কী বলা হচ্ছে দেখো, টু কিপ দেয়ার ভোজ, তাদের প্রতিজ্ঞা তারা রাখবে বলে, দ্য নাইটস মানে ওই যোদ্ধাগুলো আন্ডারটুক করেছিল মানে নিয়েছিল, কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার মানে যেটাকে গুণে শেষ করা যাবে না এমন অনেক পরিমাণ হ্যাজার্ডাস বিপজ্জনক অ্যাডভেঞ্চার মানে সাহসিকতার সাথে কাজ। তারা বিভিন্ন সাহসিকতার সাথে বিভিন্ন মানে সমস্যার মুখোমুখি হয়, তার সমাধান করার চেষ্টা করে। মানে চারিদিকে দেখা গেল অনেকেই প্রজাদের খারাপ করার চেষ্টা করেছিল বা বিভিন্ন রকমভাবে দেশটাকে ক্যাপচার করার অনেক মানে রাজারা চেষ্টা করেছিল, সমস্ত ক্ষেত্রে তারা দারুণভাবে লড়াই করেছিল, বিভিন্ন অ্যাডভেঞ্চার করেছিল, ঠিক আছে? কারণ তারা সবাই তো প্রতিজ্ঞা নিয়েছিল যে আমরা আমাদের প্রজাদেরকে ভালো রাখবো, তো সেই কাজগুলো কিন্তু তাদের মানে রাজার সেই নাইটগুলো খুব দারুণভাবে করেছিল। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। দেখো এখানে কি বলা হচ্ছে যে গল্প, স্টোরিজ হচ্ছে গল্প, অফ দেয়ার গুডনেস তাদের এই ভালো জিনিসের যে মানে গুডনেস এবং কাইন্ডনেস, তাদের মানে কাদের বলা হচ্ছে? নাইটদের। তাহলে সেই নাইটগুলোর গুডনেস এবং কাইন্ডনেস যেটা স্প্রেড করেছিল থ্রু আউট চারিদিকে, ঠিক আছে, ওই দেশের চারিদিকে, অফ দ্য কান্ট্রি। তাহলে দেশের সবাই জানতে শুরু করে দেয় যে মানে নাইটগুলো দারুণ, তারা জনগণের ভালোর জন্য সব কিছু করছে, এবং তাদেরকে নিয়ে বিভিন্ন রকম স্টোরিজ, ভালো ভালো স্টোরিজ লেখা শুরু হয়ে গেছিলো, গল্প, যে এই যে ছিল এই যে রাজার সব যোদ্ধারা দারুণভাবে দেশটাকে পরিচালনা করছে। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স, তাহলে আমাদের আর্থার রুল করেছিল অনেক মানে হ্যাপি ইয়ার্স, অনেক বছর এরকম সুন্দরভাবে সে রুল করেছিল, হ্যাপি মানে সুখের সাথে মানে খুশির সাথে। অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম, এবং সময়ের সাথে সাথে গ্রো করেছিল, কি বৃদ্ধ হয়ে গেছিল। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিস্ট ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স। দেখো কী বলা হচ্ছে, মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস, তার বিভিন্ন বিশ্বস্ত নাইটগুলো হ্যাড পেরিস্ট মারাও গিয়েছিল, তারা তো অ্যাডভেঞ্চার করছিল, অনেকে মারাও গিয়েছিল, ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স, তাদের ওই অ্যাডভেঞ্চার করতে গিয়ে তারা কিন্তু মারাও গিয়েছিল। দ্য কিং গেভ হিজ ম্যাজিক সর্ট দ্য এক্সক্যালিবার টু আ ট্রাস্টেড নাইটস, রাজা দিয়েছিল ওই ম্যাজিক তরোয়ালটা, কাকে? এই ম্যাজিক তরোয়ালটা যার নাম কি ছিল? দ্য এক্সক্যালিবার, টু আ ট্রাস্টেড নাইট, যেটা একটা বিশ্বস্ত নাইটের হাতে তরোয়ালটা তুলে দিয়েছিল। অ্যাট দ্য কিংস কমান্ড, মানে রাজার আদেশ অনুযায়ী, দ্য নাইট থ্রিউ দ্য সর্ট ইনটু দ্য লেক অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, ওই যে সুইট স্মেলিং ফ্লাওয়ার্স যেখান থেকে পাওয়া গিয়েছিল সেই উপত্যকাতেই ফেলে আসতে হবে। তাই কি বলছে, রাজার আদেশ মতো দ্য নাইট মানে ওই যোদ্ধা থ্রিউ সেটাকে ফেলেছিল, থ্রো এর পাস্ট ফর্ম থ্রিউ, ফেলেছিল দ্য সর্ড ওই তরোয়ালটা ইনটু দ্য লেক, কোথায়? ওই লেকের মধ্যে, লেকের অ্যামিড মানে মধ্যে, মানে লেকের মধ্যে। এবার লেকটা কোথায় ছিল তাই এখানে আনা হচ্ছে অ্যামিড দ্য প্লেন মানে সমতল ভূমি, তাহলে সুইট স্মেলিং
ফ্লাওয়ারের সমতল ভূমির মাঝে যে একটা লেক ছিল, সেই লেকের মধ্যে তরোয়ালটা ফেলে আসলো। কে ফেলে আসলো? নাইটটা। কোন নাইটটা? যে নাইটটাকে রাজা আদেশ দিয়েছিল তরোয়ালটাকে ওখানে ফেলে দিয়ে আসো। এবং এক্সক্যালিবার তরোয়ালটার নাম, নাইটটার নাম নয়। এ বিউটিফুল আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক। তাহলে ওই লেক থেকে একটা সুন্দর হাত বেরিয়ে আসলো। কট দ্য সল্ট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য গ্রিন ডেপথ অফ ওয়াটার। ওই লেক থেকে কি হলো? একটা সুন্দর হাত বেরিয়ে আসলো, ঠিক আছে? অ্যারোজ, আগেরটা মানে অ্যারোজ মানে কি? রাইজ অ্যারোজ মানে উপর দিকে উঠে আসা। ফ্রম দ্য লেক, লেক থেকে। কট দ্য সোয়ার্ড, এই সোয়ার্ডটাকে কট করলো, ক্যাচের পাস্ট ফর্ম, তাই তো? ক্যাচ করলো মানে কট করেছিল, মানে ক্যাচ করেছিল। ক্যাচ করাটাকে বলে কি? মানে করা হয়ে গেছে, কট দ্য শর্ট তরোয়ালটাকে, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, এবং হঠাৎ করে হাতটা ভ্যানিশ হয়ে গেল ওইটাকে নিয়ে, ইনটু দ্য গ্রিন ডেপথ অফ ওয়াটার, ওই সবুজ গভীর জলের মধ্যে ঢুকে পড়লো। ঠিক আছে, এবার যে নাইটটা ওটাকে ফেলতে গেছিলো সে তো এরকম করে দেখলে কি একটা হাত বেরোলো, তরোয়ালটাকে নিল, নিয়ে জলের ভেতরে চলে গেল। দ্য নাইট কেম ব্যাক, নাইট তারপর ফিরে এসেছিল। অ্যান্ড টোল্ড দ্য কিং, এবং রাজাকে বলেছিল হোয়াট হ্যাড হ্যাপেন, যেটা ঘটেছিল। সে তো অবাক হয়ে গেল। রাজা রাজা জানো জানো কি হয়েছে? তরোয়াল নিয়ে চলে গেল। আচ্ছা, কিং আর্থার স্মাইল্ড, কিং আর্থার হালকা করে মুচকি হেসেছিল, কারণ সে তো জানে আমি তো তরোয়াল ঠিক ওইরকমভাবে কারোর থেকে পেয়েছিলাম, তাহলে ওরকমভাবে চলে গেল মানে তো ঠিকই আছে, তাই সে স্মাইল করলো। হি ইনস্ট্রাক্টেড, তারপর সে নির্দেশ দিয়েছিল, হিজ পিপল, তার লোকজনকে, টু পুট হিম অন আ বার্জ, তাকে যেন একটা বার্জের মধ্যে পুট করা হয়, মানে রাখা হয়। বার্জ মানে হচ্ছে ওই ছোট্ট নৌকা টাইপের, এই যেখানে বলা আছে না এক ধরনের বড় নৌকা, ওই ঝুড়ি টাইপের বড় একটা নৌকার মতো কিছু একটা, যেটাতে কোনো ইঞ্জিন থাকবে না, যেটাতে কোনো রকমের মানে কি বলে, মানে কেউ টেনে নিয়ে যাবে এরকমটা থাকবে না, বজ্রা টাইপের, ঠিক আছে, ঝুপড়ি টাইপের। তো সেই রকম একটা জিনিস যার মধ্যে রাজাকে বসানোর নির্দেশ দিল, রাজাই নির্দেশ দিল তার সেই নাইটদেরকে। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুয়াইলাইট, তাহলে এটা হচ্ছে সেই সময়, গোধূলির সময়, সন্ধে সন্ধে হবে। উইথ টিয়ারফুল আইজ, তাহলে অশ্রু ভরা চোখে, এভরিওয়ান, সবাই, বেড, গুড বাই, সবাই বেড করেছিল। এই যে বিদায় জানানোকে বেড বলে, তাহলে সবাই বিদায় জানিয়েছিল, বেড গুড বাই বলে বিদায় জানিয়েছিল, টু দ্য ওল্ড কিং, বৃদ্ধ রাজাকে, অ্যাজ দ্য বার্জ সেইলড উইথ হিম টুয়ার্ডস দ্য সেটিং সান। দেখো, সান মানে সূর্য, সেটিং মানে অস্ত যাওয়া, তাহলে সূর্য যেদিকে অস্ত যাচ্ছে ঠিক সেই দিকে তার ভেলাটা, এই বার্জটা একদম ভাসতে ভাসতে চলে গেল, এবং সবাই অশ্রু ভরা চোখে, মানে এরকম একটা ভালো রাজাকে সবাই বিদায় জানালো। ভালো লেগেছে সবার গল্পটা? এই গল্পটা কিন্তু একা একা সহায়িকা বই দেখে পড়লে অনেক জায়গায় বোরিং ফিল হতো, অনেক জায়গায় বুঝতে পারতিস না। প্রত্যেকটা ক্যারেক্টার পরিষ্কার হওয়া উচিত। পরের দিন আমরা দারুণভাবে রিডিংটা পড়া দেবো সবাই, ঠিক আছে? আজকের ক্লাস এখানেই।